আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য প্রেমের প্রতিসরণ এই গল্পের 24 নম্বর পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্ট করে লাইক দিবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, যাতে নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর হ্যাঁ, আপনি যদি এই গল্পের এই পর্বটি প্রথম পড়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে এই গল্পের আগের পর্বগুলো পড়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, চলুন গল্প শুরু করা যাক। দিয়া বলল, কি বললেন? আমরা প্রেম করছি? প্রশ্নটা করিয়ে দিয়া নিজেই লজ্জা পেল। সাদিক খানিক চুপ থেকে আচমকা দিয়ার কপালে চুমু দিল। দিয়ার গোটা শরীর যেন ঝাঁকিয়ে উঠল, পায়ের মাটি শীতল হয়ে আসলো। সাদিক কোমল হাসি দিয়ে দিয়ার গাল স্পর্শ করে বলল, সব ব্যবস্থা হবে, ঢাকায় গিয়ে আমরা নিয়মিত দেখা করব। কাল চলে যাচ্ছি, এটা নিয়ে মন খারাপ করো না। যাওয়ার সময় তোমাকে হাসি খুশি দেখতে চাই। আর তোমাকে ফেসবুকে মেসেজ দিয়েছিলাম, অ্যাকসেপ্ট করনি। দিয়া কম্পিত কণ্ঠা নিয়ে বলল, ও ঠিক আছে, ইদানিং ফেসবুক চেক করার সময় হয় না, তাই দেখা হয়নি। আমি এখন গিয়ে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সাদিক বলল, আচ্ছা। দিয়া এতক্ষণ মাথা নিচু করেছিল, এবার চোখ তুলে সাদিকের দিকে তাকাতেই নজর করা সুন্দর হাসি মাখা মুখটা দেখতে পেল। একদম প্রথম দিনের কথা মনে পড়েছে। ট্রেনের নুহাসের পাশে বসার পর হঠাৎ ঘুরে সাদিককে দেখে দিয়া যখন চমকে উঠল, সাদিক ঠিক এভাবেই হেসেছে। সেই হাসিতেই দিয়া খুন আজকে যেন দ্বিতীয়বারের মতো আবার খুন হলো। অদ্ভুত সুন্দর সেই হাসির মায়া অনায়াসে গায়ের হলো। সাদিকের চশমাটা মৃদু আলোয় জল জল করছে। দিয়ে কি চশমাটা খুলে নেবে? স্বপ্নের মতো চশমাটা খুলে নিজের আঁচল দিয়ে বসে আবার পরিয়ে দিবে সাদিকের চোখে। কাজটা দিয়ে করতে পারলো না। এর আগেই লজ্জার কাছে হার মেনে লাল আভাপূর্ণ মুখ নিয়ে দৌড়ে যেতে লাগলো। তাকে সাদিক পিছু ডেকেছিল, বোধ হয় দিয়া থামেনি। রাতে ঘুমানোর সময় সে যে আন্টি আসলেন দিয়া তাহার না হার শোবার ঘরে। একটা মাত্র ছেলে অসীমকে খাবার খাওয়ানো তালে তালে দিয়ার তানহাকে বেশ কিছু উপদেশ ধরিয়ে দিলে। দিয়ার ঘুমার ছিল খুব, তানহারও একই অবস্থা। 10 বারের বেশি হাই তুলেও সেজো আন্টিকে বোঝানো গেল না তারা ঘুমাতে চায়। সেজো আন্টি নিজের দীর্ঘ বক্তব্য শেষ করে তবেই ক্ষান্ত হলেন। তার উপর ওনার বাদর ছেলের কথায় কথায় দিয়ার চুল টানাটানি করে আচমকা গায়ে থুতু দাও। সত্যি সত্যি দেয় না, শুধু ভয়ে দেখায়। গুলুমুলু শরীরটা নিয়ে দুরুম দুরুম লাফিয়ে এলোমেলো করে দেয়া তানহার গোছানো বিছানা। প্রায় 2 ঘন্টার মতো চরম বিরক্তি নিয়ে বসে থাকা দিয়া আর তানহা। সেজো আন্টির উপদেশের মূল বিষয় ছিল ছোটু খালামণি আর আলী আঙ্কেলের সম্পর্ক। দিয়ার তানহাকে কড়াকড়িভাবে নিষেধ করলেন জীবনে কখনো প্রেম পীড়িতের মতো সর্বনাশে না জড়াতে। দিয়া এক কান দিয়ে শুনে শুদ্রার মতো অন্য কান দিয়ে বিষয়টাকে ভাসিয়ে দিল। সেজো আন্টি চলে যাওয়ার পর তানহা দেখলো ঘড়িতে 1:20 বাজে। ব্যস্ত হয়ে সরে বিষয় বলল, উঠতো দিয়া, বিছানাটা আরেকবার ঝাড়তে হবে। বাদরটা বাদ জোল ফেলে বিছানায় অবস্থা করেছে, এখন না ঝাড়লে মাঝরাতে তেলা পোকায় সে কপালে কিসে দিবে। তানহার কথা শুনে দিয়া বুকে হালকা পাতলা ব্যথা শুরু। সন্ধ্যার ঘটনায় মনে পড়েছে জীবনের প্রথম কিস। মনে হচ্ছে যেন সাদিক এখনো তার কপালে ঠোঁট শুইয়ে রেখেছে। দিয়া কপালে হাত রাখতে পারছে না, চুলটা পর্যন্ত কপালে পড়তে দিচ্ছে না। যদি চুমুটা মুছে যায় সেই ভয়। তানহা দিয়াকে ঠেলা মারল, এই দিয়া, ভূতের মতো দাঁড়িয়ে থাকবে নাকি? আমাকে একটু হেল্প কর। দিয়া বলল, কি হেল্প? তানহা বলল, চেয়ার থেকে বালিশগুলো দে। দিয়া বলল, দিচ্ছি। দিয়া বালিশ এনে দিল। তানহা বলল, আজকে মশারি টানাবো। মশা কিন্তু নেই তেমন, টানারও দরকার নেই, কি বলিস? দিয়া বলল, তোর ইচ্ছে। তানহা বলল, দরকার নেই, আয় শুয়ে পড়। দিয়া তানহার বাম পাশে শুয়ে দিল। তানহা ডান দিকে কাঁধ হয়ে শুয়ে পড়ল। দিয়া বালিশের নিচ থেকে ফোনটা বের করে মেসেঞ্জারে ঢুকলো সাদিক অনলাইনে আছে কিনা দেখতে। সাদিকের দিয়া প্রথম মেসেজটি ছিল, হাই দিয়া মির্জা, অ্যাকসেপ্ট করো। দিয়া অ্যাকসেপ্ট করার পর রিপ্লাই দিল, হাই। তারপর আর মেসেঞ্জারে আসেনি দিয়া। এখন মেসেঞ্জার ওপেন করতেই সাদিকের আরেকটা মেসেজ পেল। মেসেজটা পাঠানো হয়েছে রাত 8টায়। আর দিয়া কেনা এখন দেখছে
মনে মনে নিজেকে বকলো কিছুক্ষণ। সাদিকের মেসেজটি ছিল কেট। দিয়া বুঝতে পারল না, তাই প্রশ্ন করলো কেট কি? সঙ্গে সঙ্গে এই সিন হলো মেসেজ। দিয়া ভেবেছিল সাদিক হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু এখন বুঝলো জেগে আছে। দিয়ার মনে আনন্দের ফোড়ায় তৈরি হতে লাগলো। 10 সেকেন্ডের মধ্যে সাদিকের রিপ্লাই আসলো, তোমার প্রোফাইল পিকচার সাথে লাভের ইমোজি, 2 চোখে লাভ। দিয়া হেসে ফেলল, গাল লাল হওয়ার ইমোজি দিল। সাদিক ট্যাপ করছে আর দিয়ার হার্টবিট বেড়েই চলেছে। মেসেঞ্জারে চ্যাটিং এর আগে কখনো এত ইন্টারেস্টিং মনে হয়নি দিয়ার কাছে। সাদিক লিখলো, এখনো ঘুমাওনি কেন? দিয়া বলল, আরো আগেই ঘুমিয়ে যেতাম। এই আন্টি আমাদের রুমে এসেছিল আড্ডা দিতে, মাত্রই গেল। সাদিক বলল, ও কাল সকালে উঠতে পারবে তো? আমরা কিন্তু 8টার মধ্যেই বের হয়ে যাব। দিয়া বলল, এত সকালে? সাদিক বলল, দিয়া বলল, আচ্ছা প্রবলেম নেই, তানহাকে বলবো আমাকে ডেকে দিতে, সে খুব জলদি ঘুম থেকে উঠে। আর্লি সিরিয়াস? সাদিক দাঁত বের করা হাসির ইমোজি দিয়ে তারপর বলল, ঠিক আছে তাহলে জলদি ঘুমিয়ে পড়ো, গুড নাইট। দিয়া বলল, আপনিও গুড নাইট। সাদিক গোলাপ ফুলের স্টিকার দিল, দিয়া লাভ ইমেজি দিল, তারপর ফোনটা লক করে জানালার পাশে রাখলো। দিয়ার মনে হয় না আজ রাতে তার ঘুম আসবে। একসাথে এত শখ নিতে পারছে না, ব্রেন হার্ট সব যেন একসঙ্গেই অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ তানহা বলল, দিয়া তুই কি ঘুমিয়ে গেছিস? দিয়া ঘুমানোর ভং ধরে বলল, কেন? তানহা দিয়ার দিকে করল, দিয়ার হাত ধরে একটা ঠেলা মেরে বলল, এই দিয়া শোন না। দিয়া চোখ পিট পিট করে তাকালো, ঘুম জড়ানো গলায় বলল, কি? তানহা বলল, আহি আন্টি কিন্তু একটা কথা আমি খুব ভেবে দেখলাম, বুঝলি? দিয়া বলল, তুই এখনো অহি আন্টির কথাই নিয়ে এখনো পড়ে আছিস? উনি অহেতুক পেঁচাল পারে, বাদ দে তো। তানহা বলল, সব সময় অহেতুক পেঁচাল পারলেও আজ ওনার একটা কথা আমার সত্যি মনে হয়েছে, আর সেটাই আমি তোকে বোঝাতে চাইছি। দিয়া বলল, কি কথা? তানহা বলল, আলী আঙ্কেলের বিয়ে এসে আলী আঙ্কেলের সাথে ফাহি আন্টির বিয়েটা না হওয়াই ভালো ছিল। দিয়া তানহার দিকে আর চোখে তাকিয়ে বলল, এবার তুইও বিলিয়নগিরি শুরু করলি? তানহা বলল, বিলিয়নগিরি না, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, তুই আবেগগুলো সাইডে রেখে বিবেক দিয়ে চিন্তা কর। আলী আঙ্কেলের সাথে বিয়ে হলে অনেক প্রবলেম আছে। দিয়া তানহার দিকে করলো, গালে হাত রেখে বলল, কি প্রবলেম? তানহা বলল, সব দিক থেকে প্রবলেম। প্রথমত আলী আঙ্কেল অতিরিক্ত মোটা, ওনার হেলথের দিকে কোনো নজরে নেই, আতলের মতো খালি খায় আর খায়, যে কোনো সময় স্ট্রোক করে মরে যেতে পারে। তারপর ফাহি আন্টি অকালেই বিধবা। দিয়া বলল, আন্তাজি কথা, তুই এখন আহি আন্টির মতো ল্যাম লজিক দেখানো শুরু করেছিস? আর কোনো এক্সকিউজ নাই, তাই না? তানহা বলল, আরে আছে, বলি শোন। দ্বিতীয় প্রবলেম হলো ওনার ফ্যামিলি। ওনার তো বয়স্ক মাই আছে একটা, প্রায় 17 মাসের মতো হসপিটালে ভর্তি, মুখ দিয়ে দম আসে আর যা, আদমরা হয়ে বেঁচে আছে মহিলা। আলী আঙ্কেলের ইনকামের অর্ধেক টাকাই খরচ হয় ওই মহিলার চিকিৎসায়। তবু মহিলা সুস্থ হওয়ার কোনো আংশিকও নয়, আবার মরে যাওয়ারও কোনো লক্ষণ নেই। ফাহি আন্টির বিষয়ের পরে মহিলা যদি বাঁচে, জীবনে অর্ধেক সময় চলে যাবে শাশুড়ির সেবা শ্রদ্ধা করতে করতে। কাজের পেটির মতো সারাদিন খাটতেই হবে আন্টিকে। তারপর যখন বুড়ি মরবে, বুড়া দেখবি আরেকটা বিয়ে করে নিয়েছে। দিয়ে বলল, তুই কি আলী আঙ্কেলের বাবার কথা বলছিস? তানহা বলল, তুই আর কার কথা বলবো? বুড়ো তো ওই একটাই আছে। দিয়ে বলল, কি আবল তাবল বলছিস, উনি এ বয়সে বিয়ে করবেন? তানহা বলল, করবেন করবেন, আমি মানুষ দেখলে হাড়ে হাড়ে বুঝি, কে কি করতে পারে আর কত করতে পারে সবই আমার জানা। দিয়ে বলল, তুই সব জানতা না, আল্লাহর থেকেও বেশি জানিস। তানহা বলল, আল্লাহর থেকে বেশি কেন জানবো? যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন ঠিক ততটুকুই জানি। ওই বুইরা বেটা যদি একবার বিয়ে করে, বাড়ি গাড়ি ফ্ল্যাট সব হয়ে যাবে নতুন পৌনাবে। কোনো মহিলাই নিশ্চয়ই বিনা লোভে বইরাকে বিয়ে করবে না, টাকা পয়সার জন্যই করবে। আর আলী আঙ্কেল ওনাকে বউ সহ দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দেবে। সৎ মায়ের যাতনা হাড়ে হাড়ে টের পাবে তখন। বাকি রইল আলী আঙ্কেলের চাকরি।
ছোট ওই চাকরিটা অর্ধেক বেতন বাসা ভাড়া দিতে শেষ। বউকে খাওয়াবে কি আর পড়াবে কি? শুধু ভালোবাসা দিয়ে তো আর সংসার চলে না। কথায় আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পড়ে। তখনও ব্যাপারটা সেম হবে। ফাহি আন্টি দেখিস তখন নিজেই ব্যাগ প্যাক গুছিয়ে বাপের বাড়ি এসে পড়ে থাকবে। একজন আরেকজনের মুখও দেখতে চাইবে না। এখন যেমন প্রেম উতলে উঠেছে তাদের, তখন টর্চ লাইটের মোড়েও আর প্রেম তলানি খুঁজে পাওয়া যাবে না। আর এমনটা যদি না হয়, আমার নাম আমি চেঞ্জ করে রাখবো। দিয়ে হাততালি দিল, উপহাস করে বলল, চমৎকার ভবিষ্যৎবাণী, নোবেলটা কি এখনই নিবি? তানহা কটমট চোখে বলল, ঢং করিস না, আমি বাস্তব কথা বললাম। এর থেকে ওনাদের বিয়েটা না হয় বল, তাহলে অন্তত ভালোবাসার সম্মানটা থাকবে। বিয়ে হলে সেটুকু থাকবে না। তানহা উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। দিয়াও আর কিছু বলল না। তানহার কথাগুলো দিয়ার কাছে হেসে উড়িয়ে দেওয়ার মতো লাগলো, কিন্তু কে জানত তানহার প্রত্যেকটা কথাই একদিন অক্ষরে অক্ষরে মিলে যাবে। আলী আঙ্কেলের মা কিছুদিনের মধ্যেই মারা যায়, আর তারপর শুরু হয় আলী আঙ্কেলের বাবার বিয়ে দেওয়ার কৌশল। দিয়ার ছোট কালামণির বয়স তখন 24-এর কাছাকাছি। আলী আঙ্কেল জানায় উনি বিয়ের জন্য প্রস্তুত নয়। বাবার বিয়ে দেওয়ার পর নিজের বিয়ের কথা ভাববেন। কিন্তু ততদিনে অপেক্ষা করে থাকে দিয়ার পরিবার। এক ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে ঠিক করা হয় ছোট্ট খালামণির। আলী আঙ্কেল আর ছোট্ট খালামণির শেষ দেখা হয়েছিল দিয়ারের বাড়িতে। তখন ছোট্ট খালামণির হাতে ছিল এঙ্গেজমেন্টের রিং। আলী আঙ্কেল বেশি কিছু বলতে পারেন সেদিন। ভেতরে ভেতরে হয়তো মরে যাচ্ছিলেন। চলচল চোখে শুধু একটা কথাই বলেছিলেন, তোমার থেকেও 1000 গুণ সুন্দরী বিয়ে করে দেখো। নিজের ফোনের উপর ওয়ালপেপার থেকে ফাহি আন্টির ছবিটা ডিলিট করার সময় কেঁদে ফেলেছিলেন উনি। তখন রুমে ছিল শুধু দিয়া আর আলী আঙ্কেল। আলী আঙ্কেলের চোখের পানি দেখে দিয়াও নিজে সামলাতে পারেনি। বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে কেঁদেছিল সে। ফুপিয়ে ফুপিয়ে অনেকক্ষণ ধরে কেঁদেছিল। ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে আসার পর কেউ জানতে পারেনি দিয়ার সেই কান্নার ব্যথা। দিয়ার আম্মু বুঝতে পারেনি। বুঝেছিল শুধু আলী আঙ্কেল, কারণ ওনার মনেও সেই একই জ্বর চলছিল। দিয়ার কাঁধে হাত রেখে শুধু একটা প্রশ্ন করল, আমার জন্য কি তোমার খারাপ লাগছে আম্মু? দিয়া টলমল চোখে নিয়ে তাকিয়েছিল। উত্তর দিতে গেলে আবার কেঁদে ফেলত, তাই নিশ্চুপ ছিল। আলী আঙ্কেল মুচকি এসে বলেছিলেন, কেঁদো না, আল্লাহ সবকিছু ভালোর জন্যই করে। আমি তোমার আন্টিকে সুখে রাখতে পারতাম না, সেটা আমিও পারবো না। সেটা যদি অন্য কেউ পারে তাহলে ক্ষতি কি? হাসি মুখে দিয়ার বাড়ির শেষ দাওয়াত মুখে তুলেছিলেন আলী আঙ্কেল। দিয়া চলচল চোখে আলী আঙ্কেলের খাওয়া দেখেছিল। কতটা কষ্ট করে না খাবার গেলেছিলেন উনি। সব সময় যাকে তৃপ্তি করে মহাবোজ খেতে দেখা যেত, সেই মানুষটাই অর্ধেক পাত খাবার রেখেই উঠে গিয়েছিলেন। হাত ধোয়ার সময় হাসতে হাসতে বলেছিলেন, আজকের পেট একদম খালি নেই। আসার সময় নামিরা থেকে কাচ্চি খেয়েছিলাম। দিয়ার আম্মুর সাথে ছোট্ট আন্টি হয়তো ওনার মিথ্যে কথাটা বিশ্বাস করেছিল, কিন্তু দিয়া জানত আজকের পর থেকে আলী আঙ্কেল আর কখনোই আনন্দের সাথে বোঝ করতে পারবে না। ওনার জীবন আনন্দ নামক শব্দটা আজ থেকে রূপান্তরিত হবে অবিনয়ে মানে। ট্যাক্সির জানালায় মাথা থেকে পুরো দিনের কথাগুলো চিন্তা করছিল দিয়া। সেই অভিশপ্ত দিনের কথা মনে হলে আজ যদি আর চোখ সিক্ত হয়ে আসে, চশমা গুলাটি হয়ে যায়। চোখের চশমাটা খুলে মুছে নিতেই ট্যাক্সি ড্রাইভার ব্রেক কষলেন, পেছন দিকে ঘুরে বললেন, চলে আসছি আপু। দিয়া মৃদু হয়েছে চশমাটা চোখে লাগালো। কালো রঙের ব্যাগটা খুলে কচকচে 500 টাকার নোট ড্রাইভারের হাতে দিয়ে গাড়ি থেকে নামলো। দিয়ার গাড় বেগুনি রঙের সালোয়ার কামিজ, কামিজের সালোয়ারটা দুটির মতো, কোকড়ানো চুলগুলো পিঠে অব্দি ছড়ানো, মাথার একপাশে স্মৃতি করা, কপালে কাজু টিপ আর চোখে ফর্মাল চশমা। দিয়ার চোখে কোনো প্রবলেম নেই, শুধু সাদিকের সাথে দেখা করতে আসলেই যে চশমাটা পরে এটা তার ভালো লাগে। তার আর সাদিকের সম্পর্কের বয়স এখন 2 বছর 3 মাস। দিয়ে অনার্স প্রথম বর্ষের ছাত্রী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পদার্থ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। বান্ধবী মালিহার চৈতির সাথে রুম শেয়ার করে সাভারের এক বাসায় ভাড়া থাকে সে। নিজের বাসা থেকে ভার্সিটি যাতায়াতের সমস্যা ঠেকাতে আলাদা বাসা ভাড়া থাকতে হয়। আজ প্রায় 1 সপ্তাহ পর সাদিকের সাথে দেখা হচ্ছে তার।
তাদের সম্পর্কটা অল্প দিনের হলেও শত শত পাগলামি ভরা স্মৃতি, দিয়ার কলেজের লাইফে প্রেম করার দুষ্টুমি ঘটনা, অ্যাডমিশন টেস্টের সময় সাদিকের সান্নিধ্য, সব মিলিয়ে যেন স্বল্প সময়ে যাত্রা তাদের এই সম্পর্কর অধিকে স্থায়িত্ব লাভ করেছে। সাদিক দিয়া দুজনেরই ইদানিং মহা ব্যস্ত সময় কাটে, যে কারণে দেখা সাক্ষাতের পরিমাণটাও আগের তুলনায় একটু কমে গেছে। আর ভালোবাসা, সেটা যেন দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। ভালোবাসা নামক অদ্ভুত নেশায় দুজনই মাতাল হচ্ছে দিনের পর দিন। প্রথমবার কলিং বেল চেপে কোনো রেসপন্স পেল না দিয়া, তাই বিরক্ত হয়ে দ্বিতীয়বার কলিং বেল বাজালো। 10 সেকেন্ডেই খুলে গেল দরজা। যে চমৎকার একটা হাসি দিল।